জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বিগত দিনে স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, অতীতে অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষে পড়তে হয়েছে। পুলিশের জন্য সহায়ক পরিস্থিতি গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে কি পদ্ধতিতে তাদের ভোট নেওয়া হবে তা নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে কাজ চলছে। সকালে নির্বাচন ভবনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারের উদ্বোধনী সেশনে কথা বলেন সিইসি। জানান, প্রবাসীদের ভোট নিশ্চিত করা জাতির কাছে তাদের ওয়াদা। পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটের সুযোগ রয়েছে। দিনব্যাপী চলা সেমিনারে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শতাধিক ব্যক্তি অংশ নেন। প্রবাসী ভোটারদের বিষয়ে 15ই মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কয়েকটি পদ্ধতি যাচাই করে হাইব্রিড পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া হতে পারে বলেও জানান তিনি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠকে কথা বলেন তিনি। এছাড়া জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দল একত্রে বসে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, 16 বছরের ফ্যাসিবাদের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই নানান ইস্যুতে ভিন্ন মত থাকলেও সবার লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তাই রাজনৈতিক ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের 16 বছরের বঞ্চনা পূরণ করতে হবে ঐকমত্য কমিশনকে। এছাড়াও জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি হবে বলেও প্রত্যাশা করেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐকমত্য কমিশন তার যে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন আমি বিশ্বাস করি। এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব।
হজ ফ্লাইটের প্রথম দিনে এখন পর্যন্ত 5টি ফ্লাইটে 2059 জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি 5টি ফ্লাইটে আরও 2077 জন সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। হজ ফ্লাইটে চলবে 31 মে পর্যন্ত। এবার সরকারি বেসরকারি মাধ্যমে হজে যাচ্ছেন 87,100 জন। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন হজযাত্রী। এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হজ ক্যাম্প। এবারের হজযাত্রা স্বস্তির বলে জানিয়েছেন হজযাত্রীরা। মোবাইল অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা পাচ্ছেন যাবতীয় দিক নির্দেশনা। এবারের হজ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 118টি, সৌদি এয়ারলাইন্সের 80টি ও ফাইন্যান্স এয়ারলাইন্সের 34টি ফ্লাইট রয়েছে। মোবাইল অ্যাপের যে 2টা অ্যাপ শুরু হয়েছে, এই 2টা অ্যাপ সম্পর্কে আমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছি এবং আমার মনে হয় আমাদের হজযাত্রাকে এটা আরো সুন্দর করবে। গত বছরের তুলনায় বছর তুলনায় অনেক ভালো হয়েছে। অনেক কোনো জায়গায় জ্যাম ট্যাম নাই, আমরা আসলাম রাস্তা থেকে কোথাও জ্যাম করে নেই। এখানেও অনেক সুন্দর দেখতেছি, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে অনেক। হজের ক্যাম্পের অবস্থা খুবই ভালো লাগছে, তাদের ব্যবস্থাপনা সবকিছু সুন্দর, আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে বাংলাদেশ আজারবাইজান দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজারবাইজানের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্র সচিব এলনুর মামাদভ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যুতে। এছাড়া আজারবাইজানের সাথে যুক্ত হয়ে মধ্য এশিয়া ও রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে চায় ঢাকা। তাই ঢাকা বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের আলোচনায়। আজারবাইজান প্রযুক্তি বিনিময়, আইসিটি সেক্টরের সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পলিটিক্যাল কনসালটেশন শেষে আজারবাইজানের উপপররাষ্ট্র মন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা 2 মামলায় শারিন ইসলাম চৌধুরী তুহিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে আলাদা 2 মামলায় আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 7 প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করলে সেখানেও তার জামিন নামঞ্জুর হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী আবেদনে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। এর আগে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় 2টি মামলা দায়ের করে দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মেরাদিয়ায় কোরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। এ কারণে এবার পশুর হাট বসানো যাবে না। মঙ্গলবার বিচারপতি জিনা তারা হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে এই আদেশ দেন। চলতি বছরের কোরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকায় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা সিটি কর্পোরেশন। পশুর হাট চলতি বছরের কোরবানির রিটের শুনানিতে আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান। হাইকোর্টে আবাসিক এলাকা বিবেচনায় নিয়ে মেরাদিয়া পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দেন। রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ঘরের সামনে, বাড়ির সামনে, গেটের সামনে এই গরুর হাটগুলোর মধ্যে বসে। দেখা যায় যে গরুর হাট ঠিকই চলে যায়, কিন্তু গরুর মলমূত্র কিন্তু যায় না, মানুষের ভোগান্তির সীমা থাকে না। এই উপলক্ষে আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগ্যাল রাইটসে আসে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেজন্য একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুল নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে, এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়।
রাজধানীর মিরপুরে রাজুকের নকশা না মেনে গড়ে তোলা নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। এ নিয়ে আরও জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, জানাবেন যে উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত কি পরিমাণে ভবনের মালিককে কোনো জরিমানা করা হয়েছে কিনা? সাম্যি, এরই মধ্যে প্রায় 7টি ভবনের বাড়তি অংশ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে এই ধরনের ভবন মালিকদের বিরুদ্ধে অর্থদণ্ডেরও ব্যবস্থা করা হতে পারে, হয়তো কিছু সময় পর সেটি করা হতে পারে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, 60 ফিট ওসমান গনি সড়কের আজকের যে রাজুকের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখেছি যে অধিকাংশ নতুন বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে কিংবা এখন যেই বাসাবাড়িগুলো রাজুকের অনুমোদন নিয়ে নির্মাণ করা হচ্ছে, এক্ষেত্রে যে নির্ধারিত নকশা সেটি মানা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে বহুতল ভবনের সামনে 20 ফিট সড়কে রাখার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রে সড়কের রাখা হচ্ছে না। সড়কের জায়গা দখলে নিয়ে বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছে, কিংবা বাসাবাড়ি নির্মাণ করার ক্ষেত্রে উপরের দিকে আমরা দেখেছি যে বারান্দা কিংবা অন্যান্য কিছু অংশ বাড়তি করা হচ্ছে। আর সেই অংশগুলোই সকাল থেকে অপসারণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে মোবাইল টিম। আমরা দেখছি প্রায় 7 থেকে 8টি বাসাবাড়ি এর মধ্যে করা হয়েছে। এছাড়াও শনাক্ত করা হচ্ছে মোবাইল টিমের মাধ্যমে, বাকিগুলো অপসারণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 3382টি ভবন নির্মাণ করা হচ্ছে, যেগুলো নকশার বাহিরে গিয়ে শনাক্ত করা হয়েছে। এর বাহিরেও তারা যখন সরেজমিনে আসছেন, দেখছেন যে নতুন ভবন ক্ষেত্রে আরও কিছু ভবন বেরিয়ে আসছে, যেগুলোতেও নকশা মানা হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে তাদের যে এই যজ্ঞ, তাদের যে এই যে মোবাইল কোর্ট পরিচালনা, সেটি একটি নিয়মিত অংশ, আগামী দিনও পরিচালনা করা হবে। তবে আজকে আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যত্যয় আমরা যেটি দেখেছি, যে আমরা যেমনটা দেখেছি যে বাসা মালিকদের এক ধরনের আইন না মানা, কিংবা যে তারা মনে করছেন যে পূর্বে যারা নির্মাণ করেছে তারাও একই পথে হাঁটছেন কিংবা বাড়তি অংশ নিয়ে সড়ক দখলে নিচ্ছেন, যে কারণে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো স্বামী, এই ছিল রাজুকের যে নির্ধারিত মোবাইল কোর্ট, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানীর মিরপুর থেকে রাজুকের অভিযান নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে শাটডাউন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা। শিক্ষক কর্মচারীরা অবস্থান করছেন এমন খবরে ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। প্রধান ফটক ও মূল ভবনের তালা ঝুলিয়ে দেয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খুলে দেয়া হবে না বলেও জানান তারা। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও শাটডাউন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি চালিয়ে যাওয়ায় পলিটেকনিকের গেটে ঝুলছে তালা। একই দাবিতে খুলনা, বগুড়া, চট্টগ্রাম সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারে না গেলেও জামায়াত ইসলামী সব ধর্মের মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরসভার হল রুমে বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না, তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায়, এটা তার অধিকার। সে আদালতে যাবে। সেই রকম যারা আছে, ন্যায্যভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে, তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।